স্বাগত সবাইকে কুয়াশার রাতে, আর সাথে আছে আমি শারমিনা। শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর শুরুতে আজকে কুয়াশার প্রথম ঘন্টায় প্রতিবারের মতন আমাদের রয়েছে একটি গল্প, অর্থাৎ ক্লাসিক কোন গল্প। আজকের গল্প তার গল্প আমরা আগেও শুনেছি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়ে শোনাবে সেতু, এবং গল্পটির নাম হচ্ছে বহুরূপী। খুবই চমৎকার গল্প। প্রথম পর্ব এখন শুনবো, পরের পর্ব ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে গল্পটার বাকি কাহিনী শুনবো। এটা বর্তার গল্প হলে কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে ব্যাপারটা আমার চোখের সামনেই ঘটেছে, সুতরাং হেসে উড়িয়ে দেবার আর কোনো পথই নেই। যদিও বর্দা মূলত এই ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, এত বড় ভোজবাজি তার মতো মিথ্যাবাদীর পক্ষেও সম্ভব না। গত শীতকালে হঠাৎ বর্দার মাথায় বিষয় সম্পত্তি নিয়ে চিন্তা ভাবনার উদয় হল। শহর থেকে মাইল 15 দূরে, গ্রাম্য ভাষায় যাকে দেহাত বলে, সেই অজপাড়া গায়ে বর্দার কিছু ধানি জমি ও কয়েক ঘর কায়েমি প্রজা ছিল। এতকাল ফৌজদার সিং নামক জনৈক শিশোদীয় বংশীয় রাজপুত এইসব বিষয় সম্পত্তি দেখাশোনা করত, কিন্তু হঠাৎ বর্দা এই রাজপুতের সততা সম্পর্কে সন্দিহান হয়ে পড়ল এবং স্বয়ং তিনি নিজেই ধান কাটবার জন্য চলে গেলেন। 10 দিনের মধ্যে তার আর কোনো খবরই আমরা পেলাম না। প্রত্যেক সন্ধ্যার পর ক্লাবে বসে অনর্গল মিথ্যা কথা না বললে যার শরীর খারাপ হয়, সঙ্গীহীন পাড়াগায়ে তার এই দীর্ঘ প্রবাস কি করে কাটছে, এই প্রশ্ন আমাদের উদ্বিগ্ন করে তুলছে। সেখানে বর্দা কাকে আষাঢ়ে গল্প শোনাচ্ছে? আমরা ভাবছিলাম 2 দিন যেতে না যেতেই সে ফিরে আসবে, কিন্তু এ কি, 10 দিন কেটে গেল, তার কোনো খবরই নেই। তার বাড়িতে অনুসন্ধান করে জানা গেল বর্দা নিজের কাছারি বাড়িতে পরম সুখে দিন কাটাচ্ছে। বাড়ি ফিরবার খুব তাড়াতাড়ি তার কোনো ইচ্ছাই নাই। ধান কাটানো যে কেমন আনন্দের কাজ তা উচ্ছ্বসিত ভাষায় বর্ণনা করে সে লম্বা চিঠি লিখেছে। শুনে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। অমূল্য বলল, আরে ধান টান সব মিছে কথা বলছিস, যা হয়েছে তা আমি বুঝতে পেরেছি। বর্দার বউ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বঙ্গমহিলা হলেও ধৈর্যের তো একটা সীমা থাকে নাকি? তা সে কারণ যাই হোক, বর্দার অভাবে ক্লাবের সন্ধ্যা অধিবেশনগুলো নিঝুম ও নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। বর্দা যতই মিথ্যা কথা বলুক, সে একজন সত্যিকার মজলিসী লোক, তা ক্রমশই আমরা বুঝতে পারছি। এমনকি অমূল্যকে দেখেও মনে হতে লাগলো তর্ক করবার একজন প্রতিপক্ষের অভাবে সে ভিতরে ভিতরে বিশেষ মুষড়ে পড়েছে। অবশেষে 14 দিনের দিন চিঠি আসলো। তার বাড়ির চাকর রঘুয়া চিঠিখানা ক্লাবে দিয়ে গেল। ক্লাবের সভ্যগণকে সম্বোধন করে বর্দা চিঠি দিয়েছে। চিঠি পাঠ করার পর তার দীর্ঘ অজ্ঞাতবাসের কারণ আর গোপন রইল না। বর্দা লিখিয়েছেন, বন্ধুগণ, তোমরা প্রেজনিত বিশ্বাস করো না, আমি কাল্পনিক ভূতের গল্প বানিয়ে বলি, এমন ইঙ্গিত মাঝে মাঝে তোমরা দিয়ে থাকো। তোমাদের মতো অন্ধ নাস্তিকের বিশ্বাস জন্মাতে হলে প্রত্যক্ষ প্রমাণ চাই, বুঝতে পেরেছ? তাই জিজ্ঞেস করছি, নিজের চোখে দেখতে চাও ভূত? নিজের কানে শুনতে চাও ভূতের কথা? ভূতের সাথে করকম্পন করতে চাও? আমি এখানে আসবার পর আমার কাছের বাড়িতে একটি অশরীরী আত্মার সাথে আমার পরিচয় হয়। অত্যন্ত মিশুক লোক। প্রত্যেকদিন অনেক রাত্রি পর্যন্ত আমাদের গল্প গুজব আলাপ আলোচনা এগুলো হয়। তিনি তোমাদের সাথে আলাপ করতে রাজি হয়েছেন। যদি তোমাদের আপত্তি না থাকে সবাই মিলে চলে এসো। এক রাত থাকলেই তোমাদের চোখ কানের সব ভুল দূর হয়ে যাবে। কবে আসবে জানিও। এখানে আসতে হলে তারাপুর পর্যন্ত বাসে আসতে হয়। সেখান থেকে আমার আস্তানা পায়ে হেঁটে 2.5 মাইল। রাস্তাঘাট নাই বটে, কিন্তু এ সময় কোনো কষ্ট হবে না। তারাপুর থানায় খোঁজ নিলে সেখানকার চৌকিদার তোমাদের পথ দেখিয়ে দেবে। ইতি, তোমাদের বর্দা। চিঠি পড়ে অমূল্য বলল, এই 14 দিন জিয়ে নিয়েছে, একটা বড় রকমের বুঝরুকি দেখাবে, বুঝেছিস? আমি বললাম, কিন্তু গবেষণার পর ঠিক হলো আগামী মঙ্গলবার আমি, অমূল্য, পৃথি এবং চুনি এই 4 জন সকালে কোনো খবর না দিয়েই বড়দার আড্ডায় গিয়ে হানা দেব। বড়দিনের ছুটি এসে পড়েছে। প্রেতাত্মার সাথে করকম্পনের মহা সৌভাগ্য যদি নাও ঘটে, তবে একটা আউটিং তো হবেই। ওদিকটাতে শিকারও ভালো পাওয়া যায়। নির্দিষ্ট দিনে আমরা 4 জন বিকালে আন্দাজ 3টার সময় বাস থেকে নেমে
হাঁটা শুরু করলাম। ধান ক্ষেতের আলির উপর দিয়ে যাদের চলার অভ্যাস নাই তাদের পক্ষে এই পথে হাঁটা একেবারেই ঠিক নয়। মাঝে মাঝে পথের পাশের বেঞ্চে বিশ্রাম করবার সুযোগ ঘটে, কিন্তু সে যাই হোক 2.5 মাইল পথ যে এত দীর্ঘ হতে পারে তা আগে কখনো বুঝতে পারিনি। অমূল্য বলল, মাইলগুলো সম্ভবত ভৌতিক মাইল, তাই তাদের আদি অন্ত খুঁজেই পাচ্ছি না, বুঝছিস? এই অতি প্রাকৃত 2.5 মাইল শেষে যখন বর্দার আস্থানায় পৌঁছালাম তখন দিনের আলো আর নেই। চারিদিকে কোথাও মানুষের বসতি নাই। আবছায়া ধান ক্ষেতের মাঝখানে বিঘাখানেক পতিত জমি, তারই একপাশে একটা জীর্ণ ইটের ঘর, চারপাশে একটু বারান্দা, মাথার উপর খড়ের ছাউনি। পতিত জমির উপর জায়গায় জায়গায় খড়ের স্তূপ রাখা। প্রথমে লোকজন কাউকেই দেখতে পেলাম না। ঠিক জায়গায় পৌঁছেছি কিনা সন্দেহ হতে লাগলো। একটু দূরেই একটা শেকলে বাঁধা কুকুর কুঞ্জলি পাকিয়ে শুয়েছিল। কাছে গিয়ে দেখলাম বর্দার কুকুর খোকখোস। খোকখোসের সাথে আমাদের বেশ ভাব ছিল, কিন্তু সে বিশেষ উৎসাহ দেখালো না। নিদ্রালুভাবে একবার তাকিয়ে আবার থাবার মধ্যে মুখ গুজে ঘুমাতে লাগলো। কিন্তু বর্দা কোথায়? ঘরের মধ্যে আলো জ্বলছে না। এদিক ওদিক তাকিয়ে দেখি খড়ের একটি গাদার তলা হতে হামাগুড়ি দিয়ে একটি প্রাণী বের হয়ে আসছে। মূর্তিটি ক্রমে খাড়া হয়ে আমাদের সামনে এসে ফৌজি সেলাম করে দাঁড়ালো। প্রথমে ভেবেছিলাম এটা বুঝি বর্দার শিশদীয় বংশীয় রাজপুত, কিন্তু দেখলাম ব্যাপারটা তা নয়। নেপাল থেকে অবতীর্ণ চন্দ্রবংশীয় একজন ক্ষত্রিয়, সম্ভবত বর্দার দেউরি পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছেন। খাকি পোশাক পরনে, পায়ে বুট জুতা, কোমরে কুকরি, রীতিমতো যোদ্ধা বেশ। তাকে বর্দার বিষয়ে জিজ্ঞেস করায় তিনি চন্দ্রবংশীয় ভাষায় যা বললেন তার বিন্দু বিসর্গ আমরা বুঝতে পারলাম না। শীতে এতখানি পথ হেঁটে শরীর অবসন্ন হয়ে পড়ল। আমরা আর বাক্য ব্যয় না করে ঘরের দিকে এগোলাম। চন্দ্রবংশীয় ক্ষত্রিয় নির্বিকার মুখে আবার ঘরের গাদার মধ্যে প্রবেশ করল। আমরা যেখানে ছিলাম সেখান থেকে ঘরটি মনে হয় 30 কদম দূরে। বারান্দা শুদ্ধ ঘরের ভিত মাটি থেকে হাত 2 উঁচুতে। বারান্দায় উঠেই সামনেই প্রবেশদ্বার। আমি সর্বপ্রথমে উপরে উঠে দ্বারের দিকে পা বাড়িয়ে চমকে উঠলাম। অন্ধকার দরজার মুখে কে দাঁড়িয়ে আছে? একটু পরে বর্দা সশব্দে হেসে উঠল। এসো, খবর না দিয়ে চলে এলে যে আমাকে বিশ্বাস করতে পারলে না, তাই তো? আমরা ঘরে ঢুকলাম। বর্দা একটা তেলের ল্যাম্প জ্বালিয়ে টেবিলের উপর রাখলো। অমূল্য ঈষৎ বিরক্তি স্বরে বলল, ঘরেই তো ছিলে, সাড়া দিচ্ছিল না কেন? হ্যাঁ, দেওয়া হয়েছে বুঝি? উত্তরে বর্দা কেবল হাসল, বলল, বসো সবাই। শীতে নিশ্চয়ই কেলিয়ে গেছ, চা তৈরি আছে, দিচ্ছি। বলে প্রকাণ্ড একটা থার্মোফ্লাস্ক হতে ধুমায়িত চা ঢেলে সকলকে দিতে লাগলো। চা খেতে খেতে বর্দার ঘরের চারদিকে দেখে নিলাম। ঘরের কোথাও এতটুকু প্লাস্টার নেই। নোনা ধরা লাল ইটগুলো সারি সারি দাঁত বের করে আছে। মেঝে মাটির, গোবর দিয়ে লেপা। এক কোণে একটা ক্ষুদ্র চারপাইয়ের উপর বর্দার লেপ বিছানায় স্তূপীকৃত আছে। আর এক কোণে একটা বড় কাঠের সিন্দুক, তার উপর চায়ের সরঞ্জাম, স্টোভ ইত্যাদি রাখা। ঘরের মাঝখানে একটা কেরোসিন কাঠের টেবিল, এবং সেটাকে ঘিরে কয়েকটি কঞ্চির মোড়ার উপর বসে অনুজ্জ্বল ল্যাম্পের আলোয় আমরা কয়েকজন চা খাচ্ছি। খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। বর্দা সেটা বন্ধ করে দিয়ে আমাদের মধ্যে এসে বসল। তৃপ্ত ভাবে 2 হাত ঘষতে ঘষতে বলল, আমার ঘরটি কেমন দেখছো? ঘর ছিল না, কেবল 4টি পুরনো দেয়াল দাঁড়িয়েছিল। আমি এসে খবরের চাল তুলে বাঁশের উপযোগী করে নিয়েছি। বেশ হয়নি? খাসা হয়েছে। পেয়াদার সেপায় চিরকাল বাইরের ঘরের ছাপ্পর তৈরি করে তার মধ্যে থাকে, এবারও তাই আছে। কিন্তু আমি ভাই পারলুম না। তেরপলের তলায় এক রাত্রি শুয়েছিল। বাপরে কি শীত! ঘরের মধ্যে একরকম ভালোই আছে। আচ্ছা, ঘরটা তোমাদের বেশ বোধ হচ্ছে না? আমরা সকলে ঘাড় নেড়ে সায় দিলাম। বলে বর্দা ঠিক কি বুঝাতে চাইল জানি না, কিন্তু এই ঘরে ঢোকার পরপরই আমার মনের উপর কেমন একটা ছায়া পড়তে আরম্ভ করেছিল। মনে সে পরিহাস তরল ভাব আর ছিল না। কোথায় এ ঘরের কি গলদ আছে বুঝতে পারছিলাম না, অথচ অপরিচিত অন্ধকার পথে চলবার সময়
চক্ষুকর্ণের তীক্ষ্ণতা অজ্ঞাত সারেই বেড়ে যায়, তেমনি একটা দুর্লক্ষ অবাস্তবতার সংশয় আমার ইন্দ্রিয়গুলোকে অত্যন্ত সতর্ক করে তুলছে। চায়ের পেয়ালা নামিয়ে রেখে অমূল্য বলল, সবই বলেছি, কিন্তু তোমার ভূত কই? বরদার হাসি মুখ আস্তে আস্তে গম্ভীর হয়ে গেল। সে যেন কয়েক মুহূর্ত খুবই মনোযোগ দিয়ে কিছু একটা শুনল। তারপর অমূল্যর দিকে ফিরে একটু রাগী স্বরে বলল, ভয় নেই, তার পরিচয় পাবে। মিশে তোমাদের এতদূর ডেকে আনিনি। চুনি জিজ্ঞেস করল, কতক্ষণে তার দর্শন পাওয়া যাবে? তার আসার সময়ের কি কিছু ঠিক আছে? বরদা বলল, কিছু না, শুধু তাই নয়, কোন রূপে তিনি আসবেন তাও ঠিক নেই। আমরা মোড়া টেনে আরো ঘনিষ্ঠ হয়ে বসলাম। চুনি হাসার চেষ্টা করে বলল, সেটা কি রকম? বরদা বলল, তিনি মানুষের রূপ ধারণ করে আসেন বটে, কিন্তু চেহারা সবসময় একরকম হয় না। তার মানে কি? তার মানে বরদা জন্য একটু ইতস্তত করলেন। অশরীরী আত্মাকে স্থূল দেহ ধারণ করতে হলে কিছু জান্তব মাল মশলার দরকার হয়। তার নাম বিজ্ঞানের ভাষায় একটোপ্লাজম। এই একটোপ্লাজম প্রয়োজন মতো না পেলে চেহারা একটু অন্যরকম হয়ে যায়। অমূল্য বলল, বুঝেছি, তোমার সেই পুরো থিওরি, তাই না? কিন্তু তোমার ইনি একটোপ্লাজম পান কোথা থেকে বলো তো? বরদা একটু চুপ করে থেকে শেষে ধীরে ধীরে বললেন, বোধহয় খোকখসির গা থেকে। তিনি যতক্ষণ থাকেন কুকুরটা নির্জীব হয়ে পড়ে থাকে, নড়েচড়ে না, ডাকেও না। তবে শুধু যে একটোপ্লাজমের তারতম্যে চেহারা তারতম্য হয় তা নয়, অন্য কারণও আছে। অন্য কারণটা কি? ইচ্ছা। প্রেতজনই ইচ্ছা করলেই চেহারা বদল করতে পারে, কারণ তাদের দেহের উপাদান মানুষের দেহের উপাদানের মতো কঠিন বস্তু নয়। এই সময় বরদাকে একটু বিশেষভাবে লক্ষ্য করলাম। এই কয়দিনে তার কি একটা পরিবর্তন ঘটেছে। পরোক্ষ বিশ্বাসের গণ্ডি ছাড়িয়ে যেন সে সাক্ষাৎ উপলব্ধির দৃঢ়তর ভিত্তির উপর পা দিয়ে দাঁড়িয়েছে। তার্কিকের জুজুৎসা একেবারেই নাই। মুখে একটা নিঃসংশয় প্রসন্নতার ভাব, ঠোঁটের কোণে একটু সকৌতুক কোমলতা খেলা করছে। বরদার এই পরিবর্তন আমার মনের ছায়াকে আরো গাঢ় করে তুলল। চুনি বলল, থিওরি যাক, এখন ঘটনাগুলো বলো শুনি। তোমার সঙ্গে ঘনিষ্ঠতা কত দূর দাঁড়িয়েছে? কোথায় প্রথম সাক্ষাৎ হলো তোমাদের, ইত্যাদি বলো। অর্থাৎ তোমাকে আগাগোড়া গল্পটা বলবার সুযোগ দিচ্ছি, আরম্ভ করো। বেশ। তারপর আবার যেন কান পেতে কি শুনল। দেখো, একটা কথা তোমাদের বলে রাখি, যদি কোনো সময় বুঝতে পারো যে তিনি এসেছেন, ভয় পেও না। ভয় পেলে সব নষ্ট হয়ে যাবে। চারিদিকে সতর্কভাবে একবার তাকিয়ে আমরা আশ্বাস দিলাম, ভয় পাব না। বরদা তখন বলতে আরম্ভ করলেন, প্রথম যে রাত্রে এ ঘরে শুই, সে রাত্রে কিছুই বুঝতে পারিনি আমি। দ্বিতীয় রাত্রে হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল। শুনতে পেলুম ঘরের মধ্যে কে খস খস করে চলে বেড়াচ্ছে। দরজা বন্ধ করে শুয়েছিলুম। ভাবলুম শীত কেটে চোর ঢুকেছে। বালিশের তলায় টর্চ ছিল। হঠাৎ জেলে ঘরের চারিদিকে আলো ফেললুম, কোথাও কেউ নেই। আবার আলো নিভিয়ে যেই শুয়েছি, অমনি খসখস শব্দ আরম্ভ হলো। আবার আলো জ্বাললুম। এরকম 3-4 বার হলো। তারপর হঠাৎ বুঝতে পারলুম চিরজীবন এই বিষয় নিয়ে নাড়াচাড়া করেছি, তবু বুকের ভেতরটা ধরফর করে উঠল। আলো নিভিয়ে গলার স্বর যথাসাধ্য সংযত করে বললুম, আপনি কে আমি জানি না, কিন্তু আপনার যদি কিছু বলবার থাকে আমাকে বলতে পারেন। মনে হলো কে যেন আমার বিছানার পাশে এসে দাঁড়ালো। তারপর ভাঙা ভাঙা অস্পষ্ট আওয়াজ শুনতে পেলুম, আপনি ভয় পাবেন না। লেপের মধ্যে থেকেও আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। বললুম, না। তিনি মৃদু কণ্ঠে একটু হাসলেন, যেন আমার অবস্থা বুঝতে পেরেছেন। হাসি শুনে আমার মনে সাহস হলো। ভারী সহানুভূতিপূর্ণ নরম হাসি,
একটু একটু করুন। আমি বললুম, দাঁড়িয়ে রইলেন কেন আপনি? বসুন। চোখে কিছুই দেখতে পেলুম না, অনুভবে বুঝলুম তিনি আমার বিছানার পাশে বসলেন। তারপর নিঃশ্বাসের মতো মৃদু স্বরে বললেন, আমি এই ঘরটাতে থাকি। আপনি আসা পর্যন্ত আলাপ করবার জন্য ছটফট করছি, কিন্তু পাছে আপনি ভয় পান তাই সাহস হচ্ছিল না। আমি কি বলবো ভেবে পেলুম না। তিনি বলতে লাগলেন, এইখানে প্রায় 25 বছর আছি। ঘরটা আমিই তৈরি করিয়েছিলাম। তারপর মৃত্যুও হলো এইখানে। প্লেগ হয়েছিল, সৎকার করবার লোক ছিল না। মৃতদেহটাকে শেয়াল কুকুর ছেঁড়াছিড়ি করল। সেই থেকে এই জায়গা ছেড়ে যাবার আমার উপায় নেই, একলাই থাকি। আপনি এসেছেন দেখে ভারী আনন্দ হলো। কারোর সঙ্গে তো মিশতে পারি না, দুটো কথা বলবার সুযোগ হয় না। সবাই ভয় পায়, অথচ আমরা কারো অনিষ্ট করতে চাই না, ক্ষমতাও নেই। কেন বলুন দেখি সবাই ভয় পায় আমাদের? এ প্রশ্নের জবাব আমার কাছে নেই, তাই আর জবাব দেওয়া হলো না। তিনি বললেন, আমি যদি মাঝে মাঝে এসে আপনার সঙ্গে গল্প সল্প করি, আপনার কষ্ট হবে না তো? আমি বললাম, না, বরং খুশি হব। তিনি কারো স্বরে বললেন, ধন্যবাদ। আচ্ছা, আমাকে চোখে দেখলে কি আপনি খুব ভয় পাবেন? সত্যি বলছি, আমার চেহারা বিভৎস নয়, সাধারণ মানুষের মতো। বুকের ভিতর দুরু দুরু করে উঠল, কিন্তু বললুম, না না, আমি ভয় পাবো না। তিনি বললেন, তবে আলোটা জ্বালান। মনকে দৃঢ় করে টর্চ জ্বাললাম। মুহূর্তের জন্য তাকে দেখতে পাওয়া গেল। আমাদেরই সমবয়স্ক একটি যুবক, ময়লা রং, বড় বড় চুল, আগ্রহ ভরা চোখে আমার পানে চেয়ে আছেন। নিতান্তই সহজ চেহারার একজন মানুষ। ভয় পাবার কিছুই নেই, কিন্তু তবু বুদ্ধি বিবেচনা কোনো কাজেই লাগলো না। সমস্ত অন্তরাত্মা যেন ভয়ে আটকে উঠল, আর মূর্তিটা সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। শুনতে পেলাম বাইরে খোকখোস কুকুরটা কান্নার মতো একটা আওয়াজ করে ডেকে উঠল। বরদা চুপ করল। ফুসফুস হতে আবদ্ধ বাষ্প মুক্ত করে বললাম, তারপর? বরদা বলল, তারপর? হঠাৎ উঠে দাঁড়ালো, আগের মতো খুব মনোযোগ দিয়ে কিছু শুনল। তারপর আমাদের দিকে ফিরে তাড়াতাড়ি বলল, হ্যাঁ। তারপর ক্রমে ভয় কেটে গেল। এখন রোজই তিনি আসেন, অনেক কথাবার্তা হয়। তোমাদের সঙ্গেও দেখা করবার জন্য তিনি খুব উৎসুক ছিলেন, কিন্তু আর সময় নেই। এসো। বরদা আমার দিকে হাত প্রসারিত করল। কিছু না বুঝেই তার সাথে শেক হ্যান্ড করলাম। বরদার হঠাৎ হলো কি? আমাদের বিদায় করতে চায় নাকি? অমূল্য বলল, কিন্তু তিনি কই, এখনো তো দেখাই দিলেন না। বরদা আবার বসে পড়ল। মুখের উপর দিয়ে একবার হাত চালিয়ে বলল, হয়তো দেখা দিয়েছেন, তোমরা জানতেই পারোনি। এমন সময় বাইরে দ্রুত পদধ্বনি শোনা গেল। আমরা চমকে সোজা হয়ে বসলাম। পায়ের শব্দ বারান্দার উপর উঠল। তারপর বন্ধ দরজা সজোরে ধাক্কা পড়ল। হৃদযন্ত্রটাও ওই ধাক্কার সঙ্গে চমকে উঠল। আমরা প্রশ্ন বিস্ফোরিত চোখে পরস্পরের দিকে তাকালাম। এই সময় হঠাৎ কে আসলো? তবে কি? বরদার মুখে একটা ম্লান হাসি খেলা করছে। সে পূর্ণ চোখে আমাদের দিকে চেয়ে বললেন, বুঝতে পারছো না? আমি নীরবে মাথা নাড়লাম। বরদা ব্যথিত অবসন্ন কণ্ঠে বলল, এখনই বুঝতে পারবে। দরজা খুলে দাও। দরজা খুলে দেব, কিন্তু দরজার উপরে কি আছে? আবার সজোরে ধাক্কা পড়ল। বরদা আবার চোখের নীরব ইঙ্গিতে আমাকে দরজা খুলে দিতে বলল। আমি মোহাচ্ছন্নের মতো উঠে গিয়ে দরজার হুড়কা খুলে দিলাম।
দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো বরদা। বরদা বলে উঠল, আরে তোমরা এসেছ? আমি একটা কাজে বেরিয়েছিলাম। আমাদের মুখ দেখে বরদা থেমে গেল। আমরা সকলে যে মোড়ায় বরদা বসেছিল সেদিকে ফিরলাম। দেখলাম মোড়ায় যে বসেছিল সে নেই, মোড়া খালি। এই সময় বাইরে বরদার কুকুরটা কান্নার মতো একটা দীর্ঘ একটানা সুরে ডেকে উঠল। বরদা সেই ডাক শুনে তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকালেন, তারপর ব্যগ্র কণ্ঠে বললেন, হ্যাঁ, তবে কি? আমি অতি কষ্টে গলা থেকে আওয়াজ বের করলাম, হ্যাঁ 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 বরদা, অতিথি সৎকারের কোনো ত্রুটি হয়নি, কিন্তু ভাই আজ রাত্রেই আমরা বাড়ি ফিরব। বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প, যার নাম বহুরূপী, আর পড়ে শোনাচ্ছিল সেতু। এর পরের গল্পে আমরা যাচ্ছি। তো আমরা পরের গল্পে চলে যাচ্ছি। পরের গল্প পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, আমাদের শ্রোতা বন্ধু তাসনুভা হুসেইন, বিকারণেসানুল স্কুলের ছাত্রী, নবম শ্রেণীর। সে যে গল্পটি পাঠিয়েছে এটি একটি বিদেশি গল্পের অনুবাদ। গল্পটির নাম প্রতিশোধ। তো ঠিক আছে, আমরা গল্পটা শুনবো। আর তাসনুভাকে অনেক ধন্যবাদ চমৎকার একটি গল্প আমাদেরকে পাঠাবার জন্য। এবং আপনারা যারা শুনছেন আপনারাও কিন্তু আমাদেরকে গল্প পাঠাতে পারেন, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, পোস্ট করে পাঠাতে পারেন। ইমেলের ঠিকানা, আমাদের মেইলিং অ্যাড্রেস সব জানিয়ে দেবো গল্পটা শুনবার পর। অর্থাৎ এখন আমরা তাসনুভার পাঠানো গল্প প্রতিশোধ শুনছি, আর তারপরে আবারও ফিরে আসছি। আজকে চেম্বারে তেমন রোগী নেই, তাই অলস সময় কাটাচ্ছেন ডক্টর টিম্বার। অন্যদিন এই সময়ে এক মুহূর্ত অবসর পাওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়, অথচ আজ হাতে কোনো কাজ নেই। আজকের দিনের এই বিচিত্র ঘটনার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। রোগীর কোলাহলে অভ্যস্তই হয়ে গিয়েছিল তার 10 বছরের ডাক্তারি জীবন, এবং এই 10 বছরে আজকের মতো এমন দিন আর দ্বিতীয়টি নেই। আজ দিনটাই বোধহয় খারাপ। এই ভেবে বিষণ্ণ মুখে জানালার সামনে দাঁড়ালেন ডক্টর টিম্বার। ভেতরে আসতে পারি? হঠাৎ একটা কণ্ঠস্বর শুনে অপ্রস্তুত হয়ে পড়লেন তিনি। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। না, দিনটা মনে হয় ভালোই যাবে, মনে মনে ভাবলেন তিনি। আসুন আসুন, ভেতরে আসুন। ধন্যবাদ। আপনার সমস্যা? ডক্টর টিম্বার বেশ আগ্রহ নিয়ে রোগীকে জিজ্ঞাসা করলেন। আমার 2টি সমস্যা। আমি যে সমস্যায় পড়েছি তা বললে প্রথমত আপনি তা বিশ্বাস করবেন না, আর দ্বিতীয়ত আমাকে পাগল ভাববেন আপনি। আপনি একদম চিন্তা করবেন না, আমি কিছুই ভাববো না। বলুন আপনি যা বলতে চান। আমি মৃত, চাপা গলায় বলল লোকটি। কি? চিৎকার করে উঠল ডক্টর টিম্বার। হ্যাঁ, এটা সত্যি, আমি মৃত। আপনি এখানে মশকরা করতে এসেছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আমি বলে রাখছি যে এটা মশকরা করবার জায়গা নয়, এটা একটা চেম্বার। আমি বলেছিলাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাহলে প্রথম থেকেই বলি। আমি কাল রাতে গাড়ি চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ আমার গাড়ি একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় পাশের পুকুরে। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমার চারপাশে অনেক লাশ। আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম আমি কোনো এক হাসপাতালের মর্গে। আমি আস্তে আস্তে খাট থেকে নিচে নামি। আমি অনুভব করি খাটের উপর পড়ে আছে আমার নিথর দেহটা, আর তার পাশে এ যেন নতুন আমি। একটা দীর্ঘশ্বাস ফেলে লোকটি থামল। তার মুখ ফ্যাকাশে হয়ে আছে। তার মানে আপনি মৃত? ডক্টর টিম্বার ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি মৃত, গম্ভীর কণ্ঠে বলল লোকটি। তাহলে আমার কাছে কিভাবে এসেছেন আপনি? প্রতিশোধ নিতে। কিছু মনে পড়ে ডক্টর? টিম্বারের একে একে সবকিছু মনে পড়ে গেল। এ তো সেই লোক
কি যেন নাম? পিটো। হ্যাঁ হ্যাঁ, লোকটার নাম পিটো। এ তো সেই লোক যাকে খুন করবার জন্য তার স্ত্রীর কাছ থেকে টাকা নিয়েছিল সে। গত রাতে তো সেই লোককে ট্রাক দিয়ে ধাক্কা মেরেছিল। সে তো মৃত। মৃত মানুষ কিভাবে জীবিত হয়? নিজেকে সান্ত্বনা দেবার চেষ্টা করতে লাগলো টিম্বার। তার কপালে জমতে লাগলো বিন্দু বিন্দু ঘাম। ইচ্ছা করছে ছুটে চেম্বার থেকে বেরিয়ে যেতে, কিন্তু কোনো এক অজানা শক্তি তাকে চেয়ার থেকে উঠতে দিচ্ছে না। অন্যদিকে লোকটা বেশ কাছাকাছি চলে আসছে। কি করবে সে টিম্বারের সাথে? বন্ধুরা আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের এক শ্রোতার পাঠানো গল্প, যেটা পড়ে শোনাচ্ছিল সেতু। আর এই মূল কুয়াশার আসল কাহিনী শুনতে আজকের কাহিনীর নাম এখন বলবো না, যথারীতি শেষ করে বলে দেব। তবে আজকের কাহিনীর মূল ভাবনা শেখ ইকবাল আহমেদ রনি, আর নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি। আমরা তাহলে গল্পটা শুনি। আমরা যা যা দেখি তার সবটুকু কি সত্যি? যা শুনি সেসবের সত্যতাই বা কতটুকু? আর যা দেখি না বা শুনি না সেসবের উপরে আমাদের কেনই বা এত অবিশ্বাস? এই দেখা না দেখা, শোনা না শোনা, বিশ্বাস অবিশ্বাসের টানা পড়ে আমাদের জীবনে চলতেই থাকে। এর মাঝে ঘটে যায় অসংখ্য ঘটনা, দুর্ঘটনা। আর কোনো কোনো ঘটনার জন্য দায়ী আমাদের পারিপার্শ্বিকতা, আবার কোনো কোনো ঘটনার জন্য আমরা নিজেরাই দায়ী। কোনো ঘটনা আমরা নিজেরা জেনে শুনে বুঝে ঠান্ডা মাথায় ঘটিয়ে থাকি। আবার আমাদের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা সময় জেনে শুনে ঠান্ডা মাথায় ঘটানো হয়। আবার কখনো বা আমাদের কারণে কোনো ঘটনা দুর্ঘটনায় রূপ নেয়। আবার কখনো বা অন্যদের ঘটানো কোনো দুর্ঘটনায় আমরা জড়িয়ে যাই ভয়ানক কোনো বিপদে। কি ঘটনা দুর্ঘটনার মারপ্যাচে খুব বেশি নাকাল হয়ে পড়ছেন না তো? জটিলতার তো এই সবই শুরু। খুব সাধারণ কোনো একটা বিষয় যে কতটা শ্বাসরুদ্ধকর হয়ে উঠতে পারে তা জানতে হলে থাকতে হবে আমার সাথে কুয়াশার আজকের এই পর্বে। জিসান, তুমি তো ফরেনে থেকে থেকে আরো বেশি লালচু হয়ে গেছো। মোনা, তুমি কিন্তু আগের মতোই আছো, চরম ফাজিল। মাথা ঘুরতে এত ফাজলামি নিয়ে কি করে ঘুমাও বলো তো? কি যে বলো না, অন্যদের কাছে জিজ্ঞেস করে দেখো আমি ভুল বলেছি কিনা। আরে খামাখা ওর পেছনে লেগেছো কেন? ও তো ছোটবেলা থেকে ওরকম লালটু মার্কা। মোনা, তুমিও না পারো মানুষের পেছনে লাগতে। আরে এতদিন পর সবাই একসাথে হয়েছি, একটু করু কি না হয় হাসি ঠাট্টা। হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, আমাদের এতদিন পর দেখা হওয়াটা খুবই উইয়ার্ড, তাই না? হ্যাঁ, উইয়ার্ড। কারণ আমাদের প্যারেন্টসরা খুব উইয়ার্ড, আর তাদের ডিসিশনগুলো উইয়ার্ড। এই মোনা, হাজলামি করতে করতে কিন্তু এবার বেশি হয়ে যাচ্ছে। বাবা মাকে নিয়ে কোনো ধরনের আজে বাজে কথা কিন্তু আমি সহ্য করব না। আমি আবার এমন কি বললাম? আমি তো শুধু বলেছি তাদের উইয়ার্ড কাজ কারবারের কথা। তারা যা করেছেন সেগুলো কি উইয়ার্ড না? আমাদের বাবা মারা কি কি উইয়ার্ড কাজ করেছে শুনি। দেখো, আমরা তো কাজিন, তাই না? কিন্তু আমাদের কত বছর পর দেখা হলো। তার কারণ হলো আমাদের প্যারেন্টসরা চাইতেন না যে আমরা মিট করি বা একে অন্যের সাথে দেখা করি। হ্যাঁ, কারণ তারা নিজেরাও দেখা করতেন না, তারা চাইতেন না নিজেদের মধ্যে কোনো সম্পর্ক রাখতে। এক্স্যাক্টলি, আমিও এটাই বলছি। কয়েকজন ভাই বোন নিজেদের মধ্যে সম্পর্ক রাখবে না, আবার নিজের সন্তানদেরও তাদের কাজিন বা চাচা ফুফুদের সাথে কোনো সম্পর্ক রাখতে দেবে না। আমি এই ব্যাপারটার কথাই বলছিলাম। কি উইয়ার্ড, তাই না? উইয়ার্ড। তবে এর আগে এই বিষয়টা নিয়ে এভাবে কখনো ভেবেই দেখিনি। হ্যাঁ, আমাদের বাবা মা যেমন চাইবেন আমরা তো তাই করব, তাই না? তার বাইরে তো আর কেউ যাব না। ইনফ্যাক্ট যাইনি কখনো। তারা চাননি আমরা দেখা সাক্ষাৎ করি বা কথাবার্তা বলি বা সম্পর্ক রাখি। আমরা এতদিন তাই করে এসেছি। আর আজকে আমরা এখানে একসাথে হয়েছি, সেটার পেছনে একটা যুক্তিযুক্ত কারণও আছে। আমাদের বাবা মাকে নিয়ে ক্রিটিসাইজ করার জন্য না। আর আমি সরাসরি বলি, এসব আমি একদম মেনে নিতে পারছি না।
ওকে কুল ডাউন গাইজ। আই এম সরি। ওকে, অনেক হয়েছে, এবার আমাদের কাজের কথায় আসা উচিত। ও হ্যাঁ, আমার হাতে বেশি সময় নেই। তোমরা তো জানোই আমি খুব কম সময় হাতে নিয়ে দেশে এসেছি, তাই যত তাড়াতাড়ি আমি আমার কাজ শেষ করতে পারবো ততই ভালো। হ্যাঁ, আমাদের হাতেও এত বেশি সময় নেই যে আমরা এইসবের পেছনে ফালতু সময় নষ্ট করব। অন্তত ঝগড়াঝাটি করে তো সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আর শোনো, আমাদের প্যারেন্টসদের মধ্যে আর যাই হোক, তারও একটা ডিসিশন নিতে একসাথে হয়েছিল। এখন আমাদের তাদের সেই অপূর্ণ ইচ্ছাটা পূরণ করতে হবে। ইচ্ছা না, বলো প্রয়োজন। সে যাই হোক, তারা এখন আর আমাদের মাঝে নেই, সুতরাং আমরা এখন তাদেরকে নিয়ে এভাবে কথা বলতে পারি না। আর তাদের প্রয়োজনটা তো ছিল আমাদেরকে ঘিরেই, তাই না? তাহলে আমরা কখন যাচ্ছি আর কবে রওনা হচ্ছি? কতদিন লাগতে পারে? এইসব বিষয় ঠিক করে ফেলি। সব ঠিকই আছে, তুমি আসার আগে আমি সব ঠিক করে রেখেছি। আমরা কাল সকালেই রওনা দিচ্ছি। আমরা আগে গিয়ে কিছুদিন থেকে সব ঠিকঠাক করব। কিছুদিন পর আমাদের উকিল গিয়ে সব কাগজপত্র ফাইনাল করে ফেলবে। ঢাকায় ফিরে সিগনেচার করলেই সব কাজ শেষ। কিন্তু এই প্রপার্টি কিনবে কে? কোন ডিলারের সাথে কি কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, আমাদের প্যারেন্টসদের পছন্দেরই একটা ডেভেলপার কোম্পানি, তাদের সাথে আগেই সব কন্ট্রাক্ট ফাইনাল হয়েছিল। এখন তাদের অবর্তমানে আমরাই সর্বেসর্বা। ওকে, সব যখন ফাইনাল তখন আর কথা বাড়িয়ে কি লাভ। আমাদের এখন ওঠা উচিত, কাল সকালে আবার বের হতে হবে। ঠিক আছে, সবাই টাইমলি রেডি হয়ে নিও, দেরি হলে পৌঁছতে আবার রাত হয়ে যাবে। পিয়াল, মোনা, জিসান আর অর্পা সম্পর্কেরা চাচাতো ফুফাতো ভাই বোন, কিন্তু খুব ছোটবেলা থেকে এদের মধ্যে দেখা সাক্ষাৎ খুব কম হয়েছে। গল্পের শুরুতেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এদের বাবা চাচা ফুপুদের মধ্যেকার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। অনেক আগের থেকেই তাদের মধ্যে খুব রেষারেষি, মুখ দেখা দেখি বন্ধ, কেউ কারোর সাথে কথাও বলতো না। দেখা করা তো দূরের কথা, রাস্তাঘাটেও যদি ভুল করে কখনো দেখা হয়ে যায় তবুও দেখেও না দেখার ভান করত, চিনেও না চেনার ভান করত। কোন ভাই বোনের সম্পর্ক এমন হতে পারে, এটা ভাবতেই মনার অবাক লাগে। তাই তো এত বিরক্ত হয় সে। আশেপাশে বন্ধু বান্ধবদের মধ্যে দেখে তাদের চাচাতো ফুফাতো ভাই বোনদের সাথে কত ভালো সম্পর্ক, তারা প্রায় একসাথে দেখা করে, এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে খেতে যায়, হঠাৎ করেই কোথাও আউটিং এ বেরিয়ে যায়। কিন্তু মোনাদের জীবনে কখনোই এরকম দিন আসেনি। সে কোন ছোটবেলায় সবাইকে দেখেছিল তারও ঠিক নেই, চেহারাই প্রায় ভুলতে বসেছিল। এরই মধ্যে ঘটে যায় একটা দুর্ঘটনা। ওদের দাদার সব সম্পত্তি প্রায় বিক্রি করে শেষ করে ফেলেছিল ওদের বাবা চাচা ফুপুরা। বাকি ছিল শুধু ওদের দাদার আদি বাড়ি। বহুদিনের পুরনো সেই বাড়ির এখন কোটি টাকা দাম। এলাকাটাকে এখন আর গ্রাম বা মফস্বল বলা যাবে না, তাই ঢাকার সব বড় বড় ডেভেলপাররা মুখিয়েছিল বাড়িটা কেনার জন্য। প্রথমে মোনাদের চাচা ফুপুরা রাজি না থাকলেও পরে যখন প্রত্যেকের হাতে টান পড়ল, ঠিকই সবাই এক কথায় রাজি যে ওই বাড়ি বিক্রি করে দেবে। যেই ভাবা সেই কাজ। জীবনেও যেখানে কেউ একসাথে হয়নি, টাকা পাওয়ার লোভে সবাই মিলে একসাথে রওনা দিল সেই আদি বাড়ির উদ্দেশ্যে। কিন্তু মাঝপথেই ঘটে গেল দুর্ঘটনাটা। এক অ্যাক্সিডেন্টে গাড়ি শুদ্ধ সবাই মারা পড়ল। এই তো মাত্র কয়েক মাস আগের কথা। সেই একই উদ্দেশ্যে মোনা, পিয়াল, জিসান আর অর্পাও রওনা হয়েছে তাদের আদি বাড়ির উদ্দেশ্যে। কে জানে তাদের ভাগ্যে কি লেখা আছে। ওয়াও, আমাদের দাদা বাড়িটা এত সুন্দর। ইস, আগে যদি জানতাম। আগে জানলে কি করতে? বাবা মায়ের কথার ধারই ধারতাম না, কতবার এসে ঘুরে যেতাম। তুমি যে বাবা মায়ের কথার ধার ধারার মতো মেয়ে না সেটা বোঝাই যায়। কি কি বললে? আরে প্লিজ, তোমরা আবার শুরু করো না। দেখো পিয়াল, তুমি এরপর থেকে খুব বুঝে শুনে কথা বলবো আমার সাথে, ঠিক আছে? না হলে খুব বিপদে পড়বে, আমি তোমাকে বলে দিলাম। কেন, কি করবে তুমি? হ্যাঁ, নিজের বাবা চাচা ফুপুদের নিয়ে যা মুখে আসে তাই বলো, আর তোমাকে কিছু বললেই দোষ? মুখে যা আসে তাই বলি না, যেটা সত্যি সেটাই বলি। তাদের ওইসব ফালতু ইগোর জন্য এমনিতেই আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি।
জীবনে প্রথমবারের মতো দাদা বাড়িতে আসার সুযোগ হলো, তাও যদি তারা বেঁচে থাকতে সেটাও হতো না। দেখেছো তোমরা কেমন অসভ্যের মতো কথা বলছে? এরকম অসভ্য মেয়ে আমি আমার লাইফে দুটো দেখিনি, তাও আবার সে কিনা আমার বোন। আসলে তোমাকে দেখে আর তোমার কথাবার্তা শুনে আমার খুব একটা আশ্চর্য লাগছে না জানো, বরং তোমাকে দেখে এটাই মনে হচ্ছে আমাদের পূর্বপুরুষদের কিছু না কিছু অন্তত তুমি বহন করে নিয়ে চলেছো। ওহো, স্টপ নাও, যথেষ্ট হয়েছে। এবার চলো আমরা ভেতরে যাই, না হলে তোমাদের ঝগড়া চলতে থাকলে এখানেই রাত পার হয়ে যাবে। আমাদের কাছে কি চাবি আছে? চাবি লাগবে না, এখানে একজন কেয়ারটেকার থাকে। সেই আমাদের দাদা দাদি বেঁচে ছিলেন যখন, তখন থেকে এখানে আছেন। ও, দ্যাটস গ্রেট। হ্যাঁ, ওকে আমি আগেই জানিয়ে দিয়েছিলাম। ও আমাদের ঘর পরিষ্কার করে রান্না বান্না করে রেখেছে। আমি যতদূর জানি ওর হাতের রান্না খুবই চমৎকার। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করলে কি হবে? দরজা ধাক্কাতে হবে তো নাকি? কে? আমরা ঢাকা থেকে এসেছি, দরজা খোলো। আপনারা চলে এসেছেন? তা আসলেনই যখন, তা এত রাত করে আসলেন কেন? রাত বিরাতে রাস্তাঘাটে কি হয় তা কি আর বলা যায়? দরজাতেই দাঁড় করিয়ে রাখবেন নাকি ভেতরেও আসতে দেবেন? আসেন আসেন, ভেতরে আসেন। এই বাড়ির ভেতরে এত অন্ধকার কেন? এখানে কি কোনো ইলেকট্রিসিটি নাই? আছে তো, কিন্তু দুদিন হলো লাইন খারাপ। কমপ্লেন করেছি, কিন্তু এখনো ঠিক করে দিয়ে যায়নি। মনে হয় 2-4 দিন সময় লাগবে। ও মাই গড, আমার ফোনে তো চার্জ একদমই নেই, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। আমার ফোনেরও তো একই অবস্থা। পিয়াল, তুমি নাকি সব ঠিকঠাক করেই এসেছো? এইটাই তার নমুনা, তাই তো? তুমি আগে জানতে না এখানে ইলেকট্রিসিটি নেই? না, জানতাম না। জানলে নিশ্চয়ই আসতাম না, অন্তত তোমাকে নিয়ে আসতাম না। ও প্লিজ, তোমরা আবার শুরু করো না। একে তো নিজেরা আসার জন্য মাথা খারাপ করছিল, সেটা কিছু না। আমি বলছিলাম বারবার করে যে আমার হাতে সময় নেই, সব কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমি বলছিলাম। ইডিয়েট, ডিসকাস্টিং। এই কি হলো? এই কিসের শব্দ ওটা? উপরে উপরে কি কেউ আছে? এই বাসায় অন্য কেউ থাকে নাকি? তুমি আমাকে আগে বলনি কেন? কেউ থাকে না এই বাড়িতে, মনে হয় কোনো বিড়াল টিড়াল হবে। এতে ভয়ের কিছু নেই। তাও ভালো, কিন্তু আমার কেন জানি ভয় লাগছে। এই বাড়িটাই কেমন যেন, কেমন একটা গা ছমছমে ব্যাপার আছে। ঠিকই বলেছো, শুনেছি এইসব বাড়িতে নাকি ভূত প্রেতের আনাগোনা থাকে। জিসান, তুমি এসব বলছো? তোমার মতো এত শিক্ষিত একটা ছেলের কাছ থেকে আমি এরকম কিছু আশা করিনি। তুমি না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছো? আরে পড়াশোনার বিষয়টা সম্পূর্ণ আলাদা। তুমি কি জানো মডার্ন সায়েন্স এখনো এইসব ভূত প্রেতে বিশ্বাস করে? আরে সামান্য একটা বিড়াল কোনো একটা কাচের জিনিস ফেলে দিয়েছে, আর তোমরা সেই বিষয়টা নিয়ে এত মাতামাতি শুরু করলে? আশ্চর্য। ঠিকই বলেছেন, এসব ব্যাপার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো। আপনারা যেই কাজে এসেছেন সেই কাজ যত দ্রুত সম্ভব শেষ করে চলে যান এখান থেকে। এই বাড়িটা আপনাদের জন্য খুব একটা নিরাপদ না। মানে কি বলতে চাও তুমি? আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা যা বিশ্বাস করব আপনাদেরও যে তাই বিশ্বাস করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? কিন্তু 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 কি? কিন্তু কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না? কেউ চায় না এই বাড়ির সন্তানেরা এই বাড়িতে আসুক, আর সেই জন্যই হয়তো আপনাদের বাবা মা চাচা ফুপু সব একই সাথে। কি যাতা বলছো তুমি, বলো তো? এইসব গ্রামের লোকজনের কুসংস্কার যে কবে যাবে? আপনারা সেদিন আমাকে জানালেন যে আপনারা আসবেন,
সেদিন থেকে এই বাড়ির আশেপাশে একটা কালো বিড়াল ঘুরঘুর করছে। আগে কখনো এই বাড়িতে কোনো বিড়াল ছিল না। রাত হলেই তার কান্নার আওয়াজ শোনা যায়। ওই আওয়াজটা? হ্যাঁ, যাই হোক, আপনারা ভয় পাবেন না, আমি তো আছি। আমি থাকতে আপনাদের কোনো ভয় নেই। আমি নিজের জানের বিনিময়ে আপনাদের রক্ষা করব। হাজার হলেও আপনাদের মন খেয়েছি আমি। এখন চলেন, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন। চলেন। পিয়াল মোনাদের কেয়ারটেকারটা কি ইঙ্গিত করতে চাইছে? কি ঘটতে চলেছে ওপি, পিয়াল, জিসান আর মোনার জীবনে? ওদের এই আদি বাড়ির পেছনে কি রহস্য লুকিয়ে আছে? ওদের আদি পুরুষদের মৃত্যুর জন্য কে দায়ী? কেনই বা সবাই একই সাথে একই দিনে কোনো এক দুর্ঘটনায় মারা গেল? এই বাড়ির উপরে কি কোনো অশুভ কালো ছায়ার হাত পড়েছে? মাত্র 2-1 দিনের ব্যাপার, ভালোই ভালো সব মিটে গেলেই হয়। কোনো অশুভ ছায়া যদি থেকেও থাকে, তা যেন পিয়াল, অর্পা, জিসান আর মোনার জীবনে না পড়ে। তাহলে এই বংশ ধ্বংস হয়ে যাবে। ওরা সবাই যার যার ঘরে যায়। ইলেকট্রিসিটি বিহীন এই বাড়িতে মোমবাতির মৃদু আলোয় নিজেরা ফ্রেশ হয়ে যায়। হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে নিচে বসার ঘরে এসে বসে। অর্পার মোনার কেমন যেন গা ছমছম করতে থাকে। ওদের চোখে মুখে ওদের মনের ভয় স্পষ্ট হয়ে উঠতে থাকে। সেই দিক থেকে জিসান আর পিয়াল অনেকটাই স্বাভাবিক। ওদের মুখ দেখে বোঝার উপায় নেই যে ওদের মনেও একটা ভীতি কাজ করছে। কি হবে কে জানে। পিয়াল আর মোনার ঝগড়াও অনেকটা কমে এসেছে। এখন আর কথায় কথায় আগের মতো তর্ক বিতর্ক শুরু করছে না ওরা। মোমবাতির আলোয় বেশ মজা করেই রাতের খাবার পালা শেষ করে নিল ওরা। কেয়ারটেকার ওদের বাবা মাদের ছোটবেলার অনেক গল্প শোনালো। ছোট থেকে ওদের মধ্যে বনিবনা ছিল না। ছোটখাটো বড় সড়ো নানা বিষয় নিয়ে কথা কাটাকাটি লেগেই থাকত। কখনো কখনো লেগে যেত মারপিট। জিসানদের দাদা দাদি খুবই বিরক্ত হয়ে গিয়েছিলেন নিজের ছেলে মেয়েদের উপর। তাই একসময় সিদ্ধান্ত নেন প্রত্যেককে দূরে শহরে পাঠিয়ে দেবেন। টাকা পয়সার তো আর অভাব ছিল না, তাই প্রত্যেকের নামে আলাদা আলাদা বাড়ি কিনে দিয়েছিলেন। আর তারপর থেকেই 2 বুড়ো বুড়ি একা। তাদের ছেলেমেয়েরা কোনো দিন একসাথে তাদের সাথে দেখা করতে আসতো না। এমনিতেও বাবা মায়ের উপর টানও তাদের বেশ কমই ছিল, কিন্তু তবুও বাবা মা বলে কথা। এরকম অদ্ভুত ছেলে মেয়ে বা ভাই বোন খুব কমই দেখা যায়। এসব তো অনেক দিন আগের কথা। তবুও যেন আজকের দিনের নিউক্লিয়ার ফ্যামিলি বলতে যা বোঝায়, তার যাত্রা বোধহয় শুরু করেছিলেন অর্পার চাচা ফুপুরাই। কেয়ারটেকারের মুখে এইসব কথা শুনতে শুনতে খুবই বিরক্ত লাগছিল মোনার। তার মেজাজ গরম হয়ে যাচ্ছিল। সমস্যা কি মেয়েটা? কথায় কথায় তো রেগে যায় কেন? অনেক হয়েছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের রেস্ট নেওয়ার দরকার। এসব ইউজলেস মানুষজনের ইউজলেস কথাবার্তা শুনতে মোটেও ভালো লাগছে না। মোনা, তুমি কিন্তু আবার বেশি বাজে বকা শুরু করেছো। তোমার ভালো লাগছে না বলে তুমি তোমার গুরুজনদের অপমান করতে পারো না। ভালো না লাগলে তুমি চলে যাও এখান থেকে। তুমি আমাকে চলে যেতে বলার কে? হ্যাঁ, আমার ইচ্ছা হলে আমি এখানে থাকবো, না হলে থাকবো না। আমাকে ভুল করো তুমি উপদেশ দিতে আসবে না। আমি আমার নিজের অধিকারে এখানে আছি। অধিকার? কিসের অধিকার? ভুলে যেও না, তুমি একটা মেয়ে। আর একজন মেয়ে হয়ে তোমার যেটুকু প্রাপ্য, আমার প্রাপ্য তার দ্বিগুণ। আমি চাইলেই তোমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। জাস্ট শাট আপ। অশিক্ষিত মূর্খের মতো কথাবার্তা বলার জায়গা পাও না তুমি, তাই না? তুমিও এটা ভুলে যেও না, তুমি এই বাড়ির মেয়ের ছেলে।
আর আমার বাবা এই বাড়ির ছেলে ছিলেন। অধিকার, প্রাপ্য এইসব কথা বলার আগে নিজে ভালো করে এর মানে খুঁজে এসো। বের করে দেবার আগে আমি তোমাকে বের করে দিতে পারি। লাডি লোভী কোথাকার। লোভ কিন্তু কারো কম না। আমরা কিন্তু প্রত্যেকেই এখানে এসেছি সম্পত্তি আর টাকার লোভে। লোভ বলো আর প্রয়োজন দুটোই একই কথা। আরে ওইটা কে? ওই যে সিঁড়িতে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে কোনো মানুষ। নিশ্চয়ই কেয়ারটেকারটা হবে। আরে আরে না না, সাদা শাড়ি পরা, অনেক লম্বা চুল, দেখো না আচ্ছা আলোয় দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি। কে কে ওটা? আমি আগেই বলেছিলাম এই বাড়িতে অন্য কেউ থাকে। ওই কেয়ারটেকারটা নিশ্চয়ই ব্যবসা শুরু করেছে। আমাদের বাড়িতে অন্য মানুষ ঢুকিয়ে ভাড়া দিয়ে নিজের আখের গোছাচ্ছে। না পিয়াল, ভালো করে দেখো, ওটা কোনো মানুষ না। ওটাকে আমার কেমন যেন লাগছে, ছায়ার মতো। আর না, আবার মানুষের মতো। ওটা ওটা আসলে কি কোনো ভূত ভূত প্রেত নয় তো? কি বলছো জিসান? তোমার কি মাথা ঠিক আছে? না না হরপা, ভালো করে দেখো, দেখলে ঠিকই বুঝতে পারবে। দেখো, ওটার ভিতর দিয়ে উল্টো পাশে সবকিছু একদম পরিষ্কার আর স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার মাথার মধ্যে কেমন যেন সব গোলমাল পাকিয়ে যাচ্ছে। আসলে আসলে সব ওই বইটার দোষ। কোন বইটা? দেশে আসার সময় ফ্লাইটে একটা বই পড়ছিলাম ভূত প্রেতের অস্তিত্বের উপর। ওখানে আমি সব পড়েছি। বাস্তবেদের অস্তিত্ব আসলেই আছে। যত সব বোগাস কথাবার্তা। কি ব্যাপার? ছায়াটা কোথায় গেল? তাই তো কোথায় গেল? ওই তো আব্বা, তোমার পেছনে। তুমি যে বললে আমার পেছনে, কই নাই তো। আমি স্পষ্ট দেখেছিলাম তোমার পেছনেই ছিল। তোমরা সবাই মিলে ওদিকে তাকাতেই। জিসান, তোমার পেছনে ওটা কি? ও মা গো, আবার কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও! কি ব্যাপার? তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন তোমরা? মোনা, তোমার ঘাড়ের কাছে তাকিয়ে দেখো। কে তুমি? কি চাও? কেন আমাদের ভাবে ভয় দেখাচ্ছ? আবার কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। ওই কেয়ারটেকারের বাচ্চাটা কই? তার টেক কেয়ারের এই নমুনা। ওই কেয়ারটেকার, কোথায় গেলে তুমি? কি ব্যাপার? আপনারা এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? এতক্ষণ গলা ফাটিয়ে চেঁচাচ্ছি আর তোমার এতক্ষণে টনক নড়েছে। বেটা ফাজিল কোথাকার, কোথায় ছিলে তুমি? আপনাদের জন্য পানি আনতে গিয়েছিলাম। এটা তো আর শহর না,
যে ট্যাপ খুললে খাওয়ার পানি পাওয়া যায়, টিউবওয়েল চেপে পানি নিয়ে আসতে হয়। রাখো তোমার টিউবওয়েলের কেচ্ছা কাহিনী, ঠিক করে বলো এই বাড়িতে আর কে কে থাকে? আর কে থাকবে? আর তো কেউ থাকে না, শুধু আমি আর আমি আর আমি আর আমি। চুপ, একদম চুপ। আমরা ভয়ে মরে যাচ্ছি আর তুমি হাসছো। তাই তো বলছি, যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান, কাজ ছেড়ে চলে যান এখান থেকে। কখন কি হয় কিছুই বলা যায় না। এবারের পরিবেশ আপনাদের জন্য নিরাপদ না। ওই ওই সাদা শাড়ি পরা লম্বা চুলের বুড়িটা কে ছিল? ঠিক করে বলো কিন্তু। আমি জানি না, তবে আমার মনে হয় আপনাদের এই বাড়িতে আসাটা কেউ পছন্দ করছে না। কে কে- কে পছন্দ করছে না? কে জানে, হয়তো আপনাদের দাদা দাদি বা নানা নানি পছন্দ করছেন না। তারা চাইতেন না তাদের বংশধরেরা কেউ এ বাড়িতে আসুক। শেষ জীবনে অনেক কষ্ট পেয়েছিলেন তারা। যত সব অ্যাবসার্ড কথা। আমাদের নানা নানি চাইবেন না যে আমরা এখানে আসি? না, চাইতেন না। আপনাদের বাবা মাদের উপর তাদের অনেক রাগ ছিল। সে যাই হোক, এখন যার যার ঘরে গিয়ে শুয়ে পড়ুন। সকালে উঠে কাজ সেরে চলে যান এখান থেকে, তাহলে আমিও মুক্তি পাই এখান থেকে। অসম্ভব, আমি একা একা ওই ঘরে ঘুমাতে পারবো না। আমিও পারবো না। তাহলে একটা কাজ করো, তোমরা দুইজন একই সাথে এক ঘরে ঘুমাও, আর আমি আর জিসান এক ঘরে থাকি। আলাদা আলাদা ঘরে থাকাটা বোধহয় আমাদের জন্য ঠিক নিরাপদ না। ঠিকই বলেছেন আপনারা, একা থাকাটা আপনাদের জন্য নিরাপদ না। তবে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, মোমবাতি নিভিয়ে ঘুমাবেন না যেন। যতই অসুবিধাই হোক, সব ঘরে মোমবাতি যেন জ্বলে। শুনেছি আগুনের আশেপাশে নাকি অশুভ কিছুই আসতে পারে না। তাহলে সবাই ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি। কিছু হয়ে গেলে অবশ্যই খারাপ লাগবে তার। মনে মনে প্রার্থনা করতে লাগলো অর্পা, আর অপেক্ষা করতে লাগলো মোনার জন্য। আরো আধ ঘন্টা পার হয়ে গেল, তবুও ফিরে এলো না মোনা। কি হয়েছে ওর? কোথায় গেল মেয়েটা? এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে উঠে গিয়ে ঘর থেকে বেরিয়ে যে খুঁজে আসবে সেই সাহসও নেই অর্পার। আর মোমবাতিটাও তো নিয়ে গেছে মোনা। এখন কি করা যায়? অনেকক্ষণ বসে থেকে দিক বিদিক চিন্তা করে অনেক সাহস জোগাড় করে বিছানা থেকে নেমে এলো অর্পা। ঘর থেকে বেরিয়ে অন্তত জিসান আর পিয়ালকে তো খুঁজে বের করতে হবে, ওদের জানাতে তো হবে বিষয়টা। নিকষ কালো অন্ধকারের মধ্যে এক পা ফেলে এগিয়ে যেতে লাগলো অর্পা। দরজা খুলে বের হল, কোথাও এক চিলতে আলো দেখতে পেল না। মনের মধ্যে যত ভয় আছে সে সব এসে ভিড় করতে লাগলো। অন্ধকারের মধ্যে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না অর্পা। জিসান পিয়ালরা কোন ঘরে আছে কে জানে। যেখানে এসে থামছে মনে হচ্ছে একটু আগে সেখান থেকে হেঁটে গেছে ও। যেন কোনো এক গোলক ধাঁধার মধ্যে চক্কর কাটতে কাটতে নিঃশেষ হয়ে যাচ্ছে, হাঁপিয়ে উঠছিল অর্পা। আর ঠিক তখনই কানে এলো অদ্ভুত কোনো এক আওয়াজ। বল চলে যাবি, বল বল এই বাড়ি ছেড়ে চলে যাবি, বল বল
বল চলে যাবি? এই বাড়ি শুধু আমার। আমি থাকবো এই বাড়িতে, আর কেউ থাকবে না। বল চলে যাবি? বল। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস, আমার সাথে বেয়াদবি করিস। আমি তোকে আজ মেরেই ফেলবো আমি আজ তোকে মেরেই ফেলবো আমি আজ তোকে। ছেড়ে দাও, আমি চলে যাবো। তোকে ছেড়ে দিলে তুই গিয়ে তো অন্য ভাই বোনদের সাথে চর্চা পাকাবি। আমি কিছু বুঝি না মনে করেছিস? তোকে আমি সেই সুযোগ কিছুতেই দেবো না। আমি সত্যি চলে যাবো, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুই আমার ব্যাগ থেকে এই বাড়ির দলিল চুরি করে পালাচ্ছিলি। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু টের পাবো না? বল। আমি সরি, আমার টাকার খুব দরকার। আমাকে ছেড়ে দাও পিয়াল, আমার খুব কষ্ট হচ্ছে। তোর কষ্ট হচ্ছে তাতে আমার কি? আমি তোকে মেরেই ফেলবো। তোর এত টাকার লোভ, তুই যে আমার ব্যাগ থেকে দলিল চুরি করে পালাচ্ছিলি। তুই কি ভেবেছিলি তুই পালাতে পারলেই তুই সব সম্পত্তির মালিক হয়ে যেতিস? আমি তোকে খুঁজে বের করতাম না? তোর আর কোনো উপায় নেই। তোকে মরতেই হবে। তুই মর, তুই মর তুই মর। অর্পা এক চিৎকার দিয়ে ছুটে চলে আসে ওখান থেকে। ভয়ে কাঁপতে কাঁপতে এদিক সেদিক ছুটোছুটি করতে করতে অবশেষে একটা দরজা খুঁজে পায়। দরজার কড়া ধরে সজোরে নাড়তে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না। তখনই হঠাৎ করে খেয়াল হয় এই দরজা তো তালা দিয়ে। আবারও অর্পা হাতড়ে খুঁজতে থাকে অন্য কোনো এক দরজা। অন্ধকারে কিচ্ছু চোখে দেখছে না সে। পিয়াল এভাবে মেরে ফেলছে মোনাকে, এতই রাগ ওর মোনার উপর। ওদেরকে চোখে দেখেনি অর্পা, কিন্তু ওদের গলা ঠিক চিনতে পেরেছিল সে। আর পিয়ালও নিশ্চয়ই ওর চিৎকার শুনে ওকে চিনে ফেলেছিল। এখন যদি পিয়ালের পিছু নেয় আর ওকে মেরে ফেলে অর্পার মতো, ভয়ে কুঁকড়ে যেতে থাকে অর্পা। দেশে হারায় খুঁজতে থাকে জিসানের ঘর। এখন একমাত্র জিসানই পারবে ওকে বাঁচাতে। অনেকক্ষণ অন্ধকারে থাকলে নাকি চোখ সয়ে যায়, কিন্তু এ কেমন আধার যে চোখে আর কিছুই দেখতে পাচ্ছে না। অবশেষে আবার একটা দরজা খুঁজে পেল অর্পা। প্রচন্ড জোরে ধাক্কাতে থাকলো। জিসান, জিসান! কি হয়েছে অর্পা? কি ব্যাপার? তুমি এরকম করছো কেন অর্পা? পিয়াল, তুমি এখানে? আমি এখানে থাকবো না তো কোথায় যাব? তাহলে ওখানে ওটা কে? কোথায় কে? ওখানে মোনাকে মারছে কে? মোনাকে মারছে মানে? কে মারছে ওকে? কে মারছে মোনাকে? কোথায় মোনা? তুমি ওকে একা ফেলে এসেছো কেন, তাও আবার এই অন্ধকারের মধ্যে? মোনা কোথায় তুমি জানো না? আমার সাথে ফাজলামো করো না। তুমি মোনাকে মেরে ফেলছিলে। আমি কেন মোনাকে মেরে ফেলতে যাব? হ্যাঁ, তুমি মোনাকে মেরে ফেলছিলে, কারণ ওকে তুমি সহ্য করতে পারো না। তোমার মতো স্বার্থপর ছেলে আমি একটাও দেখিনি। তুমি টাকার লোভে নিজের আপন মামাতো বোনকে মেরে ফেললে। কি বলছে সব পাগলের মতো? ও কেন মেরে ফেলবে মোনাকে? তুমি নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখেছো। না জিসান,
আমি দুঃস্বপ্ন দেখিনি। এই এই একটু আগেই হয়েছে সব ঘটনা। আমি নিজের কানে ওদের দুজনের গলা শুনেছি। আরে আরে একটু আগে তো পিয়াল আমার সাথেই ছিল। আমরা সারা রাত একটুও ঘুমাইনি, গল্প করছিলাম আমরা। তাহলে ওখানে ওটা কি ছিল? কোথায়? তার আগে বলো তো মোনা কোথায়? আমি জানি না। অন্ধকার আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আমার ঘুম ভাঙতে দেখে মনে বিছানায় নেই, ঘরে মোমবাতিও নেই। সারা বাড়ি অনেক খোঁজাখুঁজি করে কোথায় যেন আমি পিয়াল আর মোনার গলা শুনতে পেলাম। শুনলাম পিয়াল মোনাকে মেরে ফেলছে আর মোনা যন্ত্রণায় কোকাচ্ছে। এই পিয়াল, আর দেরি করা ঠিক হবে না, মোনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ অর্পা, তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে না? আমি জানি না, আমার হাত পা কেমন করছে। আমি আর পারছি না। আমার শরীরে আর একটা ফোঁটাও শক্তি নেই। তোমাকে পারতেই হবে অর্পা, কারণ আমাদের মোনাকে খুঁজে বের করতেই হবে। কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমরা তোমাকে ধরে নিয়ে যাচ্ছি। তোমাকে একা রেখে যাওয়াটাও ঠিক হবে না। চলো তো, চলো আমাদের সাথে। চলো চলো। অর্পাকে ওরা ধরে নিয়ে যায়। অর্পা কেমন যেন করতে থাকে। অর্পা ক্রমাগত কাঁপতে থাকে, কেমন অস্বাভাবিক আচরণ করতে থাকে সে। পিয়াল আর জিসান ওকে ধরেই রাখতে পারছে না। তারপরও ওকে ধরে নিয়ে যেতে হবে সেখানে, যেখানে আছে মোনা। এখন আর ওদের চারিদিকে অন্ধকার নেই। ওদের হাতে আছে একটা মোমবাতি, যার কারণে ওরা সহজেই খুঁজে বের করতে পারবে মোনাকে। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠা অর্পাকে নিয়ে ওরা সারা বাড়িময় খুঁজে বেড়াতে থাকে মোনাকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে। কোথায় গেল মোনা? বাসার ভিতরের বড় সিঁড়িটা দিয়ে একবার উপরে উঠে সব উপরের ঘর, বারান্দা, বাথরুম, তালা দিয়ে রাখা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে, কিন্তু কোথাও পাওয়া যায় না মোনাকে। আবার বড় সিঁড়ি দিয়ে নিচে নামে। একইভাবে সব ঘর, বাথরুম, বারান্দা তোল পার করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পাওয়া যায় না মোনাকে। কিন্তু এত খোঁজাখুঁজির মধ্যে এটাই ওদের মনে ছিল না যে মোনারা যেই ঘরে রাতে ছিল সেই ঘরেই তো খোঁজা হয়নি। তারপর দৌড় দিয়ে ওই ঘরে গিয়ে ঢোকে পিয়াল, জিসান আর অর্পা। গিয়ে যা দেখলো, কি ব্যাপার অর্পা? মোনা এখানে আর তুমি আমাদের পুরো বাড়ি ঘুরিয়ে নিয়ে এলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মোনা এখানে এলো কোত্থেকে? আমি সারা বিছানা হাতড়ে হাতড়ে খুঁজে বেরিয়েছি, কিন্তু ও এখানে ছিল না। তোমার কি হয়েছে অর্পা? আমি তোমাকে খুব ম্যাচিউর মনে করেছিলাম। তোমার কাছ থেকে আমি এরকম আচরণ আশা করিনি। জিসান, বিশ্বাস করো, মোনা এখানে ছিল না। দাঁড়াও, 1 মিনিট। মোনার কি হয়েছে? মোনা এরকম অস্বাভাবিক আচরণ করছে কেন? দেখো কেমন যেন কাঁপছেও। দেখেছো, আমি তোমাদের বলেছিলাম না মোনাকে পিয়াল মেরে ফেলতে চেয়েছিল। দেখো দেখো মোনার কি অবস্থা করেছে ও। আমি মোনার এই অবস্থা করেছি মানে? আমি তো সারা রাত জিসানের সাথে ছিলাম। আমার তো মনে হচ্ছে তুমি মোনাকে মেরে ফেলার চেষ্টা করে এখন আমার ঘরে দোষ চাপাচ্ছ। আহা, তোমরা একজন আরেকজনের উপর দোষ না চাপিয়ে দেখো মোনার কি হয়েছে। মোনা, এই মোনা, কি হয়েছে তোমার? কে তোমার এই অবস্থা করলো? মোনা কিছু একটা দেখাতে চাইছে, কিন্তু কি? নিজের উপর থেকে দোষ সরানোর জন্য এখন তো তুমি অনেক কিছুই বলবা।
আমি আমার উপর থেকে দোষ সরানোর চেষ্টা করছি না। এত বেশি না বুঝে ও কি বলতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করো। কি মোনা, কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো। মোনা ওই টেবিলটার দিকে কিছু একটা দেখাতে চাইছে। কি মোনা, কি বলো বলো। পানির গ্লাস, পানি খেতে চাও তুমি? তাহলে তাহলে কি? তোমার ব্যাগ, তুমি ব্যাগ নিতে চাও? মোনার অবস্থা তো মনে হয় আরো খারাপ হয়ে যাচ্ছে। এখন কি হবে? আচ্ছা, আমার মনে হয় মোমবাতি দেখাতে চাচ্ছে। মোমবাতি দেখিও কি বোঝাতে চাইছে? মোমবাতির কথা আমাদেরকে বলেছিল কেয়ারটেকার। আচ্ছা, বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সে কোথায়? ও নো, মোনাকে মনে হয় আর বাঁচানো গেল না। ও হোলি ক্র্যাপম্যান, আমার মনে হয় কেয়ারটেকারটাই, হ্যাঁ কেয়ারটেকারটাই মোনার এই অবস্থার জন্য দায়ী। আমারও তাই মনে হয়। সারা বাড়িতে এত হই হট্টগোল, তার মধ্যে ওর কোনোই খবর নেই। তার মানে এর পেছনে ওরই হাত আছে। হ্যাঁ, ও শুরু থেকেই চাইছিল না যে আমরা এই বাড়িতে আসি বা থাকি। আচ্ছা, আমাদের বাবা মায়েদের মৃত্যুর পেছনে ওর হাত নেই তো? থাকতে পারে। আমাদের আর সময় নষ্ট না করে ওই বেটাকে খুঁজে বের করতে হবে। কি হলো? আবার কি হলো? উফ, চলো, আর সময় নষ্ট করার মতো সময় নেই। এবার ওরা তিনজন মিলে খুঁজতে বের হলো কেয়ারটেকারকে। কোন ঘরে যে ও থাকতো সেটাও তো ওরা জানে না। তবু আন্দাজ করে করে রান্নাঘরের পাশের ঘরটাতে গিয়ে হাজির হলো অর্পা, জিসান আর পিয়া। গিয়ে দেখে কেয়ারটেকারও শেষ। তাকেও একইভাবে গলা টিপে মেরে ফেলা হয়েছে। মোনা তো তাও কিছুক্ষণ বেঁচে ছিল, কিন্তু কেয়ারটেকারের কাছ থেকে কোনো ক্লুই পাওয়া গেল না। কি হচ্ছে এসব ওদের সাথে? কে লেগেছে ওদের পেছনে? কে মেরে ফেললো মোনা আর কেয়ারটেকারকে? কি শত্রুতা ছিল ওদের সাথে তার? তবে এবার কি ওদের পালা, জিসান, অর্পা আর পিয়ালের? কিন্তু কেনই বা কেউ ওদের সাথে এমন করবে? ওরা কার কি ক্ষতি করেছিল? তবে কি কেয়ারটেকারের কথাই ঠিক? ওদের এখানে আসাটা কি ওদের পূর্বপুরুষরা মেনেই নিতে পারছে না? ওদের নিজেদের নানা নানি, দাদা দাদি, তাদের কেমন রাগ, কেমন অভিমান যে নিজের বংশকে নির্বংশ করে দিতে হবে? কিছুই বুঝতে পারছে না অর্পা, জিসান আর পিয়া। ভয়ে সবার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তিনজন হাত ধরাধরি করে নিচের বড় বসার ঘরটাতে এসে বসে। আর ঠিক তখনই ভেসে আসে এক অদ্ভুত ভুতুড়ে একটা কণ্ঠ, আর সেই সাথে সেই ছায়া। সাদা শাড়ি পরা, ভয়ানক কালো লম্বা চুলওয়ালা সেই অভিশপ্ত কালো ছায়া। জিসান, জিসান, ওই যে সে এসেছে। ও মাই গড, এখন কি হবে? শান্ত হও তোমরা যদি ভয় পাও তাহলে ও আরো বেশি ভয় পাইয়ে দেবে। পিয়াল, আমার কেমন যেন লাগছে। আরে অর্পা, এই জিসান, দেখো অর্পা কেমন যেন করছে। অর্পা, এই অর্পা, কিচ্ছু হয়নি। দেখো ও চলে গেছে। আর কিছুক্ষণ পরেই দিনের আলো ফুটবে, তখন আর কোনো ভয় থাকবে না আমাদের। ও চলে গেছে? হ্যাঁ, ও
চলে গেছে। আমি বলেছিলাম না, আমরা যদি স্ট্রং থাকি তাহলে ও আর পাত্তা পাবে না। দেখেছো, আমরা ভয় পাইনি, আর ও চলে গেছে। ও ও ও চলে যায়নি, ও এখনো আছে। নেই অর্পা, ও চলে গেছে। ও আছে তো তোমার পেছনে। ও মা গো, বাঁচাও, বাঁচাও কেউ আমাদের, বাঁচাও। আবার কোথায় গেল? কোথায় গেল? অর্পা, অর্পা, এরকম করছো কেন তুমি? অর্পা, অনেক ছোটবেলায় শুনেছিলাম ওর মির্গি রোগ আছে। এত বেশি ভয় পেয়ে ও বোধহয় ওর শরীর খারাপ করছে। জিসান, 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 অর্পা মরে যাচ্ছে না তো? হ্যাঁ, অর্পা, 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 কি হলো তোমার? অর্পা, অর্পা, ও আবার এসেছে, ও তোমার পেছনে। আমি মরে যাচ্ছি জিসান। পেয়াল, পেয়াল, সাবধান, ও এখন তোমার দিকে আসছে। না না না, পেয়াল, পেয়াল, পালাও, পালাও, পেয়াল, পালাও। কোথায় পালাবো? কোথায় যাবো আমি? পেয়াল, তোমাকে ধরে ফেলেছে প্রায়। পালাও পেয়াল, পালাও। জিসানের চোখের সামনে পিয়ালকে গলা টিপে শেষ করে সে সাদা শাড়ি পরা অশুভ ছায়াটা। এরপর এগিয়ে আসতে থাকে জিসানের দিকে। জিসানের পা আর নড়ে না। সেই ছায়াটা তার মুখে অদ্ভুত একটা হাসি ফুঁকিয়ে এগিয়ে আসতে থাকে। আস্তে আস্তে ঠিক জিসানের সামনে এসে জিসানের মধ্যে মিলিয়ে যায়। জিসান তার হাত পকেট থেকে বের করে। জিসানের হাতে ছোট্ট একটা রিমোটের মতো জিনিস। রিমোটটা বের করেই একটা বাটনে চাপ দিতেই সারা বাড়ি জুড়ে আলো জ্বলে উঠল। এই বাড়ি এখন শুধুই আমার। আমার পূর্বপুরুষরা আসলে ঠিকই ভেবেছিল, এই বংশের বংশধরদের লোভের কাছে এই বাড়িটাকে জিম্মি করে রাখতে চায়নি তারা। তারা সবাইকে দূরে সরিয়ে সরিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু কি হলো? আমার বাবা, মা, চাচা, ফুপু, আমার পুরো বংশ নির্বংশ করে দিলাম আমি। ওদের গাড়ির ব্রেক ফেল করিয়ে প্রথমে অ্যাক্সিডেন্ট করা হয়। পরে যারা বেঁচে ছিল তাদেরও মেরে ফেললাম কাঁচের বোতল দিয়ে মাথা ফাটিয়ে। আর আমার জেনারেশন, এদেশের মানুষ এখনো এত ব্যাকডেটেড তা আমার ধারণাই ছিল না। ওদেরকে মারার জন্য ব্যবহার করলাম আমার লেজার টেকনোলজি। এত বছর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ার একটা ভালো ফল তো দেখাতে হবে, তাই না? আর এই সব আমার জন্য। এই বাড়ির একমাত্র উত্তরাধিকার হিসেবে এখন বেঁচে আছি শুধুই আমি। আমার থেকে বেশি কেউ লোভী নেই আমার এই গোষ্ঠীতে, কেউ না, কেউ না। আমি এখন অনেক অনেক টাকার মালিক, অনেক টাকা, কোটি 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 টাকার মালিক। হঠাৎ আবার চারদিক অন্ধকার হয়ে গেল। জিসান পকেট থেকে আবার তার রিমোটটা বের করলো।
অনেকক্ষণ টেপাটেপি করলো, কিন্তু কোনো লাভ হলো না। হঠাৎ সে অন্ধকারের মধ্যে দেখতে পেল একটা ছায়ামূর্তি। সে তার রিমোটের লেজার লাইটের বাটনটা বারবার বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু পারল না। কিন্তু এই লেজারের আকৃতি জিসানের বানানো লেজারের মতো না, কিন্তু তার খুব চেনা। কি ব্যাপার? আরো কিছু লেজার বডি চোখে পড়লো জিসানের, কিন্তু 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 সে তো একটা বডি বানিয়েছিল। হাত থেকে রিমোট পড়ে গেল তার। জিসানের বানানো লেজার বডির মতো অর্পা, মোনা আর পিয়ালের লেজার বডি এগিয়ে আসছে তার দিকে। জিসান, দেখো তোমার পিছনে কে? না 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 জিসান, দেখো তোমার পেছনে কে? না, বাঁচাও! জিসান, জিসান, দেখো তোমার পেছনে কে? না, পিয়াল, মোনা, অর্পা। জিসান, দেখো তোমার পেছনে কে? জিসান, জিসান, দেখো তোমার পেছনে কে? তোমার পেছনে কে? দেখো তোমার পেছনে কে? তোমার পেছনে কে? আমার পেছনে কে? জিসান, দেখো দেখো কে? বাঁচাও! দেখো তোমার পেছনে কে? এখানে শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী, এবং আজকের কাহিনীর নাম বংশধর। বংশধর মূল ভাবনা শেখ ইকবাল আহমেদ রনি, নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি। আর যেসব চরিত্রে যারা অভিনয় করেছেন নামগুলো বলে দিচ্ছি। মোনার চরিত্রে অভিনয় করেছে শাড়ি, অর্পার চরিত্রে নাদিরা, জিসানের চরিত্রে শাকিল, পিয়ালের চরিত্রে মঞ্জু এবং কেয়ারটেকারের চরিত্রে রনি। আর অদ্ভুত সুন্দর চমৎকার সাউন্ড যেটা শুনছিলেন, অর্থাৎ এই কুয়াশার সাউন্ড এডিটর আমাদের সবসময় যিনি থাকেন খালিদ ভাই। পুরো কুয়াশা টিমকে অনেক অনেক ধন্যবাদ।